অনেকদিন আগে 15-20 বছর আগে একটা মুভি দেখছিলাম, বুঝছেন? ওটা ডিপ জল বলতো যে সানডে মানডে ক্লোজ করে দিবে, বুঝছেন না? আমরা ওই সানডে মানডে আবার দেখলাম এতদিন পরে, ছাত্ররা সানডে মানডে ক্লোজ করতেছে। পুলিশকে নিষ্ক্রিয় কেন দেখা যাচ্ছে এটা আমি তো আসলে দূরের থেকে বেশি বলতে পারবো না, আমি আমার ধারণাটা বলি। দেখেন এই যে ঘটনাটা হচ্ছে, যেমন আমি একটা স্টুডেন্টদের কথাই বলি যে একটা কলেজে দুইটা কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়ে আর একটা কলেজে অ্যাটাক করলো। 12 তলা ভবন কিন্তু কলেজটা দেখেছি কিনা আমি জানি না, আমার দেখার সৌভাগ্য হয়েছে। দেখতে অসাধারণ কলেজ, একটা কলেজ 12 তলা উঁচু, মানে অনেক বড় স্পেস নিয়ে আর কি। তো সেই কলেজটার একটা গ্লাস এখন নেই, অক্ষত। পুরো কলেজটা থেকে এমনকি লেখার যে কাগজ এটাও মাথায় করে লোকে নিয়ে গেছে। মানে গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি, সেই ঘটনাটা এখানে ঘটছে। কেন? কারা করলো? স্টুডেন্টরা করলো। কাদের করলো? আরেকটা স্টুডেন্টদের মধ্যে করলো। খেয়াল করেন, এখানে কেউ কিন্তু শত্রুপক্ষ না, কেউ কিন্তু ফ্যাসিবাদের দোসরও না। এই আন্দোলনের সময় 5ই আগস্টের যে আন্দোলন যেটা আমরা বলি, সেই আন্দোলনে দুই কলেজের কিন্তু তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলনটা করেছে। কি এমন ঘটলো পরস্পর শত্রু হয়ে গেল? এখন পুলিশের ভূমিকা, 10,000 লোক আসছে, 8,000 লোকের 7,000 লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে। 10,000 লোকের একটা স্রোত আসতেছে, ওইটা থামানোর জন্য কয়জন পুলিশ দরকার? ঠিক আছে, তারপরে পুলিশ সামনে দাঁড়ালো, পুলিশ কি করতে পারবে? পুলিশ গুলি করবে, অমুক করবে, তমুক করবে। যদি কোনো পুলিশ মারা যায় তার বিচার হবে? কোনো গ্যারান্টি আছে? কি হয়েছে গত এই আন্দোলনের পর? আমরা গত কয়েকদিনে কি দেখেছি যে যদি এদের হাতে যদি কেউ মারা যায় থাকে তার কোনো বিচার হবে না, এই ধরনের কথা তো বলা হয়েছে রে ভাই, হয়েছে তো? সেটা তো হয়ে গেছে, ওই 1 মাসের কথা। এইটা যে হবে ওদের গ্যারান্টি কি? ওই পুলিশটা কি করে বুঝবে তার একজন সহকর্মী মারা গেছে, তার বিচার হয় না, আমারটা হবে? তো কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? সানডেতে যাবো, যে ঘেরাও করে মারবো বলছে, কিন্তু কেউ থামায় নাই কেন? কেউ ব্যবস্থা নেয় নাই কেন? বলেন আপনি আমাকে। এরা আবার বলছে যে মেগা মানডে, তো মানডে ঘোষণা তারা দিল, কেউ থামালো না কেন? বলেন, কেউ থামালো না কেন ভাই? আচ্ছা, আমাদের এই যে সমস্ত ছাত্রদের নেতৃত্বের দাবিদার, বৈষম্য বুঝে ছাত্র আন্দোলনের আমাদের এই নেতারা, যাদের আমরা প্রায় দেখি সরকারকে হুমকি দেয়, অমুককে হুমকি দেয়, রাষ্ট্রপতিকে নামায় দেয় না? তো ওনারা কেন ওখানে গেল না? ওনারা তো যাইতে পারতো, ওনারা তো ছাত্রদের নেতা, ওনারা যায় নাই কেন? যায় নাই এই কারণে ওনাদের কোনো নিয়ন্ত্রণ ওদের উপর আর নাই। আচ্ছা আচ্ছা, থাকা সম্ভব না। আচ্ছা, ওই আমি এটা কথা বলে শেষ করি আপনাকে। সেই যে ছোটবেলায় অনেকদিন আগে 15-20 বছর আগে একটা মুভি দেখছিলাম, বুঝছেন? ওটা ডিপ জল বলতো যে সানডে মানডে ক্লোজ করে দিবে, বুঝছেন না? আমরা ওই সানডে মানডে আবার দেখলাম এতদিন পরে, ছাত্ররা সানডে মানডে ক্লোজ করতেছে। আমার মনে হয় সারা দেশের মানুষের টেনশন, যে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। এটা ভালো দিকে যাচ্ছে না। এখানে কয়েকটা জিনিস আছে, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ভারতের ভূমিকা নানাভাবে, কোনোভাবে আপনি বলতে পারবেন না যে আমাদের অনুকূলে আছে। মুখে তারা আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক রাখতেছে, স্বীকৃতি দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু তাদের আচার আচরণ আমাদের প্রতি খুব আন্তরিক এরকম মনে করার কোনো দৃশ্যমান কোনো উদাহরণ নাই, দৃশ্যমান কোনো নমুনা আমরা কিন্তু দেখি না। দেখেন, আপনার ভিসাই দিচ্ছে না তো কাউকে। আপনি দেখেন কোনো টুরিস্ট ভিসা কিন্তু কেউ পাচ্ছে না। তো এগুলো তো আছেই। আমাদের ওখানকার প্রতিনিধির সাথে কথা যখন আমাদের নিউজে, তখন সে বলছে যে কালকে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করবে, তারপরে তাদের বাংলাদেশে কোনো জিনিসপত্র ঢুকতে দিবে না, এই ধরনের বিভিন্ন পদক্ষেপ। এগুলো তো পাবলিক অপিনিয়ন, ওটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমার কথা হলো কি, যে এটা হলো সরকারি ভাবে তারা যেটা করছে, এটা এখানে একটা। তো এই বিষয়টা কি আমাদের গভর্নমেন্ট জানে না? জানে তো। আচ্ছা, আমরা কি ভারতের সঙ্গে এই বৈরী সম্পর্ক রাখলে আমাদের জন্য খুব লাভ? আমি কিন্তু মনে করি না ভাই। যে যা মনে করে করুক, অনেকে আছে কিন্তু উত্তেজনা ছড়ানোর জন্য বসে আছে, কিন্তু আমি মনে করি আমাদের জন্য লাভ না। আমরা তো আমাদের অনেক কিছু তো ওদের কাছ থেকে আসে এবং আসতেই হবে। আমরা এটা অন্য জায়গাতে আনতে পারবো না। অন্য জায়গাতে আনলে আমাদের পরিবহন কষ্ট অনেক বেড়ে যাবে, কিন্তু ওদের কাছ থেকে আনতে হবে। তো সেক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে আমি ঝামেলা কেন লুকিয়ে রাখবো? এই অবস্থায়, এই যখন বাস্তবতা, তখন আমরা কিন্তু এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করলাম কেন? আপনি আমাকে এই কথাটা জবাব দেন ভাই। এটা গ্রেপ্তার করার মাধ্যমে আমি কি অর্জন করলাম?
ওনার বিরুদ্ধে যে মামলাটা আছে সেটা কি এইভাবে গ্রেপ্তার করার জন্য খুব প্রয়োজনীয় মামলা ছিল? যদি হয়ে থাকে তো এতদিন পরে কেন? এই মামলা দিয়েছে অক্টোবর মাসে, এতদিনে এই কেন, এখন কেন? সেই মামলায় তাকে অ্যারেস্ট করলেন। এটা আমি মনে করি এক ধরনের উস্কানি দেওয়ার। এই সিদ্ধান্তটা যে সরকারের কার কাছ থেকে আসছে আমার মনে হয় না খুব মানে আপনার ধীর স্থির কেউ এই সিদ্ধান্তটা দিয়েছে, ওনাকে অ্যারেস্ট করার এই সিদ্ধান্তটা। এখন তারপরে কি হলো? এখন ওখানে একটা হইচই বাদল, আজকে দেখলাম তো কি গন্ডগোল হলো। একজন আইনজীবী মারা গেলেন, সেই আইনজীবীটাকে, সে কিন্তু পিপি, কিন্তু সরকার পক্ষের আইনজীবী। তার মানে কি সে চিন্ময় দাসের বিপক্ষে ছিল, তাই তো ছিল। তাহলে তাকে মারলো কে? যেই মারুক কেন, এই মৃত্যুটাকে কিন্তু এক একজন যার যার পলিটিক্স অনুযায়ী এটাকে ইস্যু করবে। এই ইস্যু করলে পরে এর রেজাল্টে কি হবে? খুব ভালো কিছু হবে? হবে না তো। তো এইটা আমরা কেন ইনভাইট করতেছি? কাশ্মীরে তারা 2 বছর আগে যে কাজগুলি করছিল, বাংলাদেশে কোনো বিবৃতি দেওয়া হয়েছিল? আমরা কি বলেছিলাম যে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে? বলছিলাম আমরা? বলি নাই তো। তাহলে পরিমিতি বোধটা তো তারা শিখতে পারতো আমাদের কাছ থেকে। তো এখন এখানে মানে এই গত আপনার দুর্গাপূজার সময় আমি তো মনে করি গত 10 বছরের মধ্যে এইবারে দুর্গাপূজার মধ্যে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা কখনো হয় নাই। তাদের টেনশনের শেষ নাই। আমাদের এখানে নাকি দলবদ্ধভাবে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে। কই হলো ভাই? আমি তো লোকালে একটা পত্রিকাতে এই খবরটা পাইলাম না, কোথায় হয়েছে? তারা যখন বলে, যে একটা এক্সাম্পল দিচ্ছেন, তারা আচরণ করতেছে এই কারণে যে আমাদের এখানে বিশাল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আগের গভর্নমেন্ট ফিরে আসলে সেটা সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই অস্থিতিশীল করার যে চেষ্টা করা হচ্ছে, এই চেষ্টাটা কারা করছে, কিভাবে করছে? আচ্ছা আপনি আমাকে বলেন, চেষ্টাটা করা হবে না এটা কি তারা ভেবেছিল? আপনারা 15 বছর এদেশের উপর চেপে থাকা একটা, আমি যদি স্বৈরাচারী সরকারই বলি, একটা স্বৈরাচারী সরকারকে আপনি সরিয়ে দিয়ে দায়িত্ব তাদের সরিয়ে দিয়েছেন। তাদের এতদিনে আরাম, আয়ের সুবিধা, সুযোগ সুবিধা সবকিছু থেকে তাদেরকে বঞ্চিত করেছেন তো, ধারাবাহিকভাবে আরো চলতো। তো তারা হঠাৎ করে সবাই ভালো হয়ে গেল এবং তারা সবাই চাচ্ছে ইউনূস সরকার জিন্দাবাদ। এটা হয়। এবং এটা যারা ভাবেন তারা কেন ভাবেন এটা নিয়ে আমি খুব মানে আশ্চর্য হই। নাহিদ সাহেবরা কেন ভাবেন যে কেউ তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না? ষড়যন্ত্র তো তাদের ঘরে হচ্ছে। ওনারা যেখানে বসে অফিস করেন ওখানে নাই। ওনাদের সঙ্গে যারা প্রশাসনের যে লোকগুলি আছে, এই লোকগুলি তো আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ব্যক্তি। তো সেই লোকগুলি কি তাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে না? ষড়যন্ত্র হচ্ছে। এবং এটা জেনে বুঝে ওনারা দায়িত্ব নিয়েছেন। ভাই আপনি 15 বছরের একটা সরকারকে সরিয়ে আপনি আসছেন, মাথাগুলি সরিয়েছেন, তো নিচের গুলি আছে না? সবাই তো আছে। তো ওখান থেকে তো তাদের যারা সুবিধাভোগী ব্যবসায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশা তারা কিন্তু আছে। তো তারা কেউ আপনাকে, সবাই আপনাকে ভালোবেসে বুকে জড়াই ধরবে, এটা আপনি ভাবেন কিভাবে? এই যে অজুহাত দিচ্ছেন কেন? অজুহাত কোনো অর্থহীন, অজুহাত কিন্তু খুবই অর্থহীন। এটা কোনো দরকার। উনি শেষে যেটা বলেছেন যে জনগণকে কাছে সাহায্য দিচ্ছেন, এটা ভালো। মানে এই সাহায্য চাওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনারা বুঝতে পেরেছেন যে জনগণের সাহায্য ছাড়া হবে না। এটা উত্তম, কিন্তু এটা কতটুকু কার্যকর এটা আমি জানি না। নিয়ত ভালো, কিন্তু এটা কার্যকর কিনা আমি বলতে পারবো না। কিন্তু আর পুলিশের যে মোটিভেশনের যে কথা বললেন যে পুলিশের মনোবল ভেঙে গেছে, আচ্ছা পুলিশের মনোবলটা ভাঙছে কবে? ধরেন 5 তারিখে, আগের থেকে ভাঙতেছিল। কিন্তু ওই সরকারকে তারা বলতে পারে নাই যে এই কাজগুলো আমাদের করার ইচ্ছা নাই, বলার তার সুযোগ ছিল না ভাই। তাহলে সে তো এই সরকারে থাকবে, তাহলে যদি বলে যারা বলবেন তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এখন 5 তারিখ থেকে তাদের 5 তারিখের পর থেকে তাদের মনোবল ভাঙা, ঠিক আছে? আচ্ছা এই ভাঙা মনোবল জোড়া লাগানোর জন্য আপনি একটা উদ্যোগ দেখান তো ভাই, নেওয়া হয়েছে? দেখান একটা সিঙ্গেল একটা উদ্যোগ আপনি দেখান, যে উদ্যোগটা দেখে আপনার মনে হয় যে এইটা দেখে পুলিশের মনোবল আবার চাঙ্গা হয়ে যাওয়া উচিত। কোনটা? না, সাখাওয়াত সাহেব কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে সরাই দেওয়া হয়েছে। ওনার কিছু উদ্যোগ আমার চোখে পড়েছিল, আর বাদ বাকি সব বাদ কি বাদ। তো আপনি একটা বাহিনীকে এইভাবে একটা ঝুঁকির মধ্যে রেখে তাকে বলবেন তোমার মনোবল চাঙ্গা হয় না কেন? ভাই এগুলো এত সহজ না রে ভাই।
না এই চাঙ্গা করার জন্য এই যে ধরেন রিটায়ার্ড যারা তাদেরকে নিয়ে আসা, তারপরে নতুন নতুন পলিসি, এটা কি রাজনৈতিক দল রিটায়ার্ডদের নিয়ে আসাতে চাঙ্গা হয়েছে না? আরো মনোবল ভেঙে গেছে, আরো মনোবল ভেঙে গেছে। আমি আপনাকে বলি, শুনেন, আমি বলি আপনাকে, এরা সবাই রিটায়ার্ড ছিল, এই লোককে নিয়ে আসছি। পুলিশের মধ্যে আমার জানা মতে, নূর মোহাম্মদ ভাই আরো ভালো বলতে পারবেন, আমার জানা মতে আওয়ামী লীগের আমলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা এটা নিয়ে মামলা করছে, মামলা করে একাধিক মামলায় তারা জিতছে, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, একাধিক মামলা জিতে বসে রয়েছে, আসতে পারতেছে না। এরকম সংখ্যা কয়েকশো আছে এই পুলিশের মধ্যে আছে। গভর্নমেন্ট যতগুলি খারাপ কাজ করছে তার মধ্যে এটা একটা। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, দেখেন যাদের ক্যান্সার কার্ড বাতিল করছে, আমি এদের মধ্যে 95% লোককে চিনি, পার্সোনালি আমি চিনি এদেরকে, কারণ আমি তো ভাই অনেক বছর ধরে সাংবাদিকতা করি। এদের মধ্যে আমি কমপক্ষে 100 জনের নাম বলতে পারবো যারা সারা জীবন সাংবাদিকতাটাই করেছে, তারা সারা জীবন সাংবাদিকতাই করে, আর কিছু না। এবং তারা সরকারি যেখানে তারা চাকরি করে, যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে বেতন দিয়ে সংসার চালায়। আমি কমপক্ষে 100 জনের নাম বলতে পারবো এই তালিকা থেকে। তাদের অপরাধ হলো তারা জীবনে কোনোদিন বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে ছিল না। আমি অনেক খুঁজে দেখছি যে কি অপরাধ কমন, মানে কমনটা কি, এদের মধ্যে কি কমন আছে। কমনটা হলো একটাই, যে এরা কখনো বিএনপি অথবা জামাতের রাজনীতিকে সাপোর্ট করে নাই, এই হলো তাদের অপরাধ। জামাতকে কেউ সাপোর্ট করতেই পারে, তার পলিসি। কোন পত্রিকা বিএনপিকে কেউ সাপোর্ট করতে পারে, তার পলিসি। কেউ আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগের যে পলিসি তাকে সাপোর্ট করতে পারে, সেটাও তার পলিসি। আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এই দেশ এখন পর্যন্ত, তার পলিসি। অথবা কেউ কোনোটাই করে না, এটাও তার পলিসি। তো যে যেভাবে করুক, আপনি এদেরকে বাদ দিলেন যে কমনটা কি? বললো যে অনেকের ভাগ্নির একই রেশন কার্ড আছে, কিন্তু একদম সত্য কথা বলছে। কারণ আমি জানি তো, আমি যত প্রতিষ্ঠানে চাকরি করছি সব প্রতিষ্ঠানে মালিকের নামে একই রেশন কার্ড আছে। তো মালিকের কি কাম সচিবালয়ে? কোনো কাম নাই। আনফরচুনেট কি জানেন, এই তালিকার মধ্যে মালিক নাই, এই তালিকার সবাই সাংবাদিক। তো এইটার মধ্যে একটা মাত্র কমন জিনিস, যে ওনারা বিএনপি অথবা জামাতের আপাতত এটি তাদের একটা জিনিস হলো কি, আমি এই সরকারকে জানেন, এক ভদ্র মহিলা যে মাত্র ফোন করবো, কিন্তু আমি চিনি না। আচ্ছা, ওনার মূল লক্ষ্যটা কি? উনি কিন্তু যদিও আমাকে লক্ষ্য করে কথাটা বলেন, কিন্তু আসলে উনি আমাকে বলেন নাই, উনি ওনার মনের কথাটা বলেছেন, যে উনি ডক্টর ইব্রাহিম সাহেবকে, ডক্টর ইউনূসকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, এবং উনি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূসই আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যান। আমি তো বলবো, বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার যে সাপোর্ট পেয়ে এসেছেন ক্ষমতায়, এই ইতিহাসে কেউ তো সাপোর্ট নিয়ে আসে নাই, নট ইভেন শেখ মুজিবুর রহমান। উনি যখন ক্ষমতায় আসলেন, তার কয়েক মাসের মধ্যে কিন্তু ওনার বিরুদ্ধে একটা দল দাঁড়িয়ে গেছিল, জাসদ, এবং সেটা পাওয়ারফুল পার্টি ছিল। উনি কিন্তু স্বস্তিতে থাকতে পারেন নাই। ডক্টর ইউনূসকে মানুষ এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু বাজার নিয়ে অসন্তুষ্ট, বাজার দর। কথা হলো কি, ডক্টর ইউনূসের প্রতি আমার অনুরোধ, ওনার সরকারের প্রতি অনুরোধ, আপনাদের কাঁধটাকে আরেকটু চওড়া করেন। এই যে বিপুল সমর্থন, এটাকে ধারণ করতে শিখেন। এই সমর্থনটা কেন, এটা উপলব্ধি করতে শিখেন। এবং সেটা না পারলে হবে না। আপনারা অপ্রয়োজনীয় কাজ করতেছেন, অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতেছেন। এই যে একই রেশন কার্ড বাতিল করছে, এটা অপ্রয়োজনীয় কাজ। এটা আছে ডক্টর ইউনূসের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো কিছু সংস্কার করা, লক্ষ্য হলো একটা নির্বাচন করা। তো এই লক্ষ্যের ক্ষেত্রে একই রেশন কার্ড বাতিল করা কি কাজে লাগবে? কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। বিতর্ক তৈরি করছেন আপনি, এই জন্য আপনি জবাবদিহি করতে হবে। কিন্তু নাও ওর দেন টাকা তো, টাকা তো এখন যে আমরা ইউজ করি, এটা তো ছাপানো হয়েছিল, এটা কখনো কখনো ছাপানো হয়েছিল, তাই না? টাকা ছাপানোর কিন্তু অন্যায় না। কোশ্চেনটা হলো, টাকা যখন আপনি ছাপাবেন, তখন সেটা ছাপানোর মতো বাস্তবতা আপনার আছে কিনা, সেই পরিমাণ বৈদেশিক মুদ্রা আপনার আছে কিনা, আপনার রিজার্ভ কি, এগুলো অনেক কিছুর সঙ্গে কিন্তু রিলেটেড। তো এখন ছাপানোটা আমি মনে করি মোর লজিক্যাল। আগে যেটা হয়েছিল, যে সরকার ক্রাইসিসে পড়ে গেছে, ঠিক আছে, টাকা ছাপাই দিলাম। আমি তো মনে করি আগের যে আব্দুর রব তালুকদার আছেন, এই ভদ্রলোককে কেন এখনো বাইরে ঘুরতে দেওয়া উচিত আমি বুঝি না। ওরা তো ইদানিং মানে ইমিডিয়েট তাকে বিচারের আওতায় আনা উচিত। সে তো দেশের অর্থনীতি 12টা বাজে দেখেছে, একটা লোক, বুঝেন না? সে এত অপকর্ম করছে যাতে সেটা সাংবাদিকরা বুঝতে না পারে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকা বন্ধ করে দিয়েছিল। মানে কত বড় এই ছিল, খারাপ ছিল সে। তো তাকে আমি মনে করি বিচারের আওতায় আনা উচিত ইমিডিয়েট। তবে সরকার যেগুলো এখন যেগুলো করছে, এগুলোকে আমি কিন্তু খুব বেশি একটা ভুল বলি না। কাজ করতে গেলে কিছু ভুল হবে, সেই ভুলগুলো আমরা বলছি, যেগুলো বললাম যে অপ্রয়োজনীয় বিতর্ক, যেগুলো। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি,
খুব ছোট্ট একটা এক্সাম্পল, এটা আজকে বলতেছে এই কারণে যে বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশনে আপনি বাতিল করে দিয়েছেন আইসা নিয়েই, সব সিটি কর্পোরেশন বাতিল, মেয়র কাউন্সিলর সব বাতিল, ঠিক আছে। আচ্ছা, সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর কাজটা কি? তারা কিন্তু মানে এক একজন কাউন্সিলর আমি দেখেছি হিসাব করে প্রায় 21টার মতো কাজ করে প্রতিদিন, 21 ধরনের কাজ। মানুষের জন্ম মৃত্যু সার্টিফিকেট দেয়, ওয়ারিশের সার্টিফিকেট দেয়, ক্যারেক্টার সার্টিফিকেট দেয়। যে এখন কি গভর্নমেন্ট বলেছে যে কোনো চাকরি অ্যাপ্লিকেশনে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে না? বলে নাই তো। ক্যারেক্টার সার্টিফিকেট আনতে তারা কার কাছে যাবে? লোক কিন্তু নাই। সরকারি একজন কর্মকর্তাকে দিয়েছে, উনি 9টা 5টা অফিস করে, তার কাজের ফাঁকে এটা করে। এটা কি সম্ভব? সম্ভব না। এরপর আজকে দেখলাম আমাদের আসিফ মাহমুদ সাহেব, উনি নতুন এলজিআইডি মিনিস্ট্রির দায়িত্ব পাচ্ছেন, উনি বলতেছেন সমস্ত ইউপি চেয়ারম্যান উনি বাতিল করে দিবেন। ক্ষমতা পাইছে বলতেছে সব বাতিল করে দিবে। বাতিল করার পরে কি হবে? বাতিল করার পরে কি হবে এটা একবার ভাবছে? বিকল্প চিন্তা করেছে একবার যে কিভাবে কি হবে? এক নম্বর কথা হলো তারা তো 15 বছর ছিল ক্ষমতায়, তাই না? এই 15 বছর কিন্তু খালি উপরের লেয়ারের একটা দল চলে গেছে, দেশ ছেড়ে পালাইছে। সারা দেশে কিন্তু তাদের সুবিধাভোগী লোকগুলো রয়ে গেছে এবং তারা তো এখন আর সুবিধা প্রাপ্ত হচ্ছে না। তারা কি এই সরকারকে পছন্দ করবে, ভালোবাসবে? ভালোবাসবে না। তারা নানাভাবে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবে। আবার এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের দুর্বলতা। সরকার কিন্তু পুরো কন্ট্রোলটা এখন পর্যন্ত গত প্রায় 4 মাস হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু কোনো কন্ট্রোলটা নিয়ে যেতে পারতেছে না। এটা তাদের অযোগ্যতার কারণে হোক আর ভুল সিদ্ধান্তের কারণে হোক, যে কারণে হোক, তারা কিন্তু পারছে না। এবং না পারার কারণে তারা দেখতেছে যে আমাদের যে প্রতিপক্ষ তাদের তো দুর্বল, তারা তো এখনো ওইভাবে সবল হতে পারছে না এবং তারা অপ্রয়োজনীয় কাজে শ্রম বিনিয়োগ করতেছে, অপ্রয়োজনীয় কাজে শক্তি ক্ষয় করতেছে। কাজে এই চান্সে আমরা এগুলো করতে থাকি এবং প্রত্যেকটা কাজে তাদের ইন্ধন থাকতেই পারে। ইন্ধন নাই আমি বলবো না, কিন্তু তাদের ইন্ধন আছেই। আগে আপনি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতেন, আপনি র্যান্ডমলি 10টা লোকে নিতেন, জিজ্ঞাসা করতেন দেখতেন 9টাই আমাদের ছাত্রলীগ, তাই ছিল আগে। কিন্তু 10 জন লোকের মধ্যে 9 জনই আওয়ামী লীগ করতো। এখন কই গেল সবাই? সবকে হাওয়া হয়ে গেছে? হাওয়া তো হয় নাই। তাহলে এখানেই আছে, পরিচয়টা চেঞ্জ করেছে, পোশাকটা চেঞ্জ করেছে এবং বলছে যে তখন আমি চাপে পড়েছিলাম, হয়তো বা ছিল চাপে পড়ে, আমি জানি না। কিন্তু এই জিনিসটা তো সরকারকে মাথায় নেওয়া উচিত ছিল যে আমাকে তো এগুলিকে থামাতে হবে। দেখেন এই ছাত্রদের যে ঘটনাটা ঘটলো, আমি দেখলাম মোল্লা কলেজে যেটা ঘটলো, তারা তো ঘোষণা দিয়ে আসছে মোল্লা কলেজের লোকজন সুপার সানডে করবে, মেগা মানডে করছে, তারা করবে জবাবের মেগা মানডে। ঘোষণা দেওয়া, ঘোষণা দিয়ে আসলো তারা এই অস্থিরতা করার জন্য। আপনি থামাতে পারলেন না। কেন হয়েছে না হয়েছে কাহিনী বলে লাভ নেই।